ন্যাশনাল হাইওয়ে দিকে নাইট সুপার চলাচল করে, সেই নাইট সুপার থেকে আমরা অন্তত 4 লক্ষ টাকা কালেকশন করেছি টোটাল। একদিনে নয়, সেটা 2 বছরে হবে। আচ্ছা। এবং লটারি, কলেজের জন্য লটারি করেছি, সে থেকেও কলেজের ইনকাম হয়েছে। এভাবেই প্রথম দিকে চলছে। এরপর দেবজ্যোতি দাশগুপ্ত যখন চলে গেলেন প্রিন্সিপালশিপ ছেড়ে, সেই সভাটি হয়েছিল আপনার কালাইন সিনিয়র মাদ্রাসা, কালাইন বাজারে যে সিনিয়র মাদ্রাসা আছে তার সম্মুখে, তার মাঠে, অর্থাৎ যেটা কালাইন বাজারের মাঠ আছে সেই মাঠের প্রান্তেই। এখানে প্রচুর লোক সমাগম হয়েছিল এবং সেখানে কলেজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এবং ঠিক মনে নেই আমার কতজন নিয়ে গভর্নিং বডি হয়েছিল। একটা গভর্নিং বডিও সেখানে তৈরি হয়েছিল। আর কে মিশ্র, কালাইন বাগানের ম্যানেজার, ওনাকে সভাপতি করে, আর স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য মহাশয়কে সম্পাদক মনোনীত করে একটা শক্তিশালী গভর্নিং বডি তৈরি হয়েছিল। আমরা সঙ্গে ছিলাম। আমরা এরপরে লেগে পড়লাম পুরো উদ্যমে। নমস্কার, আমি রুবেল দাস, আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল। তো দর্শকবৃন্দ সবাইকে আমাদের পর্দায় আজকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার হারান চন্দ্র দাস, কালাইন এসআর কলেজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে এতদিন তিনি কর্মরত ছিলেন। 2022 সনে তিনি অবসর নিয়েছেন। এবার আজকের মানে ওনার সঙ্গে আসার বিশেষ কারণ হলো কলেজ সম্বন্ধে আমরা যে কথাগুলো জানি না, যেগুলো এতদিন লুকায়িত ছিল, এগুলো আমরা জানবো। এবং তাছাড়া আরো অন্যান্য প্রাসঙ্গিক কথাও থাকবে, আপনারা শুধু শেষ অবধি দেখতে থাকবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের বাতায়নের পক্ষ থেকে। ধন্যবাদ। তো কালকে যেহেতু 21 ফেব্রুয়ারি গেল, আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল কালকে। সবাই যার যার মাতৃভাষাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করছে। তো সেই সূত্রে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, সিলেটিতে কথা বলি, তো আমরা আজকের এই অনুষ্ঠানটি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় রাখতে চাই। আপনারা সঙ্গে থাকবেন। তো স্যারকে আবারও স্বাগত জানাই। তো আমি অনেকেই স্যারে চিনবা এই অঞ্চলের, বিশেষ করে তাই একজন সমাজকর্মী হিসাবেও আসলা, তো মোটামুটি একটু আমরা জানতে চাইমু। তো যে সূত্রে আজকের আমরা এই যে অনুষ্ঠান, কথাটা হইল গিয়া, আমরা জানি আজকে সত্যরঞ্জন কলেজ এই অঞ্চলে আর কোনো কলেজ নাই, এই একমাত্রই একটা, যেখানের মধ্যে দূর দূরান্ত থেকে এইদিকে আপনি জালালপুর, গুমরা বাজার, ডিগরখাল, এত আরো দূর থেকে, আর এইদিকে একদম বাঙ্গার পাড় অব্দি আমি অনেক সময় দেখছি অনেক দূর থেকে অনেক দূর থেকে ছাত্ররা এইখানের মধ্যে পড়াশোনা করে। কিন্তু পড়াশোনা তো করে ঠিক আছে, বর্তমানে তো কোনো অসুবিধা নাই, কিন্তু যারা যে ভিত্তিটা, মূল জড়ের সঙ্গে আজকে আমরা অতটুক ভাবে জানাশোনা নাই। তো যার লাগিয়াই স্যাররে আজকে আমরা এই অনুষ্ঠানে ডাকা। তো আমরা আজকের মেইন যে প্রশ্নটাই হইল গিয়া, আমরা এসআর কলেজের মূল ভিত্তি কই থেকে সেটা শুরু হইল এবং কত সনে সেটা শুরু হইল, ওটা একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ। তো যেহেতু মাতৃভাষাকে সম্মান দিয়ে আমরা আমাদের নিজস্ব ভাষায় কথা বলছেন, তাহলে আমি সেইভাবেই আসি। সনটা হলো 1992, যে সনে কলেজ শুরু হয়েছে। তো আমি এখানে একটি কথাই বলতে চাই, আমি হারানচন্দ্র দাস আমার ছোটবেলা থেকেই কিছু করব এ ধরনের একটা মনোভাব ছিল। আচ্ছা। আর সেই মনোভাব নিয়েই সবসময় চলতাম, হোক খেলাধুলা, হোক গান বাজনা, হোক নাটক, থিয়েটার, বা সমাজের কোনো প্রতিষ্ঠান। তো এভাবেই চলছিল। আমি কিছু রাজনীতির সঙ্গেও প্রথমে যুক্ত ছিলাম। আচ্ছা। তো এভাবে করতে করতে আমার পড়াশোনার পিরিয়ড প্রায়
শেষের দিকে এলো, আমি নবীনচন্দ্র কলেজ বদরপুরে অ্যাডমিশন নিলাম। হুম, সেখানেই আমার কলেজ লাইফ পড়াশোনা। আচ্ছা। তো সেখানে একটা জিনিসই দেখলাম, যেটা আমাদের এতদ অঞ্চলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ না থাকার দরুন সেই সকল ছাত্রছাত্রীরা সেখানে যেতে হয় এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। হুম, যাওয়া আসা যেমন অসুবিধা, কখনো অ্যাডমিশন পায় না, হুম, কখনো কিংবা কেহ অন্যভাবে হেনস্থা হয়। তো এইসবের পরিপ্রেক্ষিতেই সবসময় মাথায় ছিল যে যদি আমরা এই পিচপড়া এলাকা কাঠিগোড়া বিধানসভা সমষ্টির মধ্যে হুম, এর কেন্দ্রবিন্দু হচ্ছে কালাইনে, এই কালাইনে যদি আমরা একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান করতে পারি হুম, তাহলে ভালো হয়, হুম, একটা কলেজ স্থাপন করতে পারি। ঠিক সেই সময় মহান এক ব্যক্তি আমাদের এলাকার স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য, হ্যাঁ, উনি উদ্যোগ নিলেন, আমাদেরকেও ডাকলেন। তো প্রথম উনি সভা ডাকলেন 1992 মার্চের শেষ দিকে। আচ্ছা। সেই সভাতে তেমন লোকজন হয়নি। হুম, পরবর্তীতে উনি আবার সভা ডাকলেন অগাস্টের শেষ দিকে। হুম, সেই সভাটি হয়েছিল আপনার কালাইন সিনিয়র মাদ্রাসা, কালাইন বাজারে যে সিনিয়র মাদ্রাসা আছে হুম, তার সম্মুখে, তার মাঠে, অর্থাৎ যেটা কালাইন বাজারের মাঠ আছে সেই মাঠের হুম, প্রান্তেই। হুম, এখানে প্রচুর লোক সমাগম হয়েছিল হুম, এবং সেখানে কলেজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। হুম, এবং ঠিক মনে নেই আমার কতজন নিয়ে গভর্নিং বডি হয়েছিল। একটা গভর্নিং বডিও সেখানে তৈরি হয়েছিল। হুম, আর কে মিশ্র কালাইন বাগানের ম্যানেজার, হুম, ওনাকে সভাপতি করে আর স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য মহাশয়কে সম্পাদক মনোনীত করে হুম, একটা শক্তিশালী গভর্নিং বডি তৈরি হয়েছিল। আমরা সঙ্গে ছিলাম। আমরা এরপরে লেগে পড়লাম পুরো উদ্যমে। কলেজ শুরু হলো, কিছু টিচার এলো শিলচর থেকে, অতি স্বল্প মাইনে ওনারা পেতেন, 500 টাকা মাত্র পেতেন 1992-তে। আমি নাম বলবো এখানে, শ্রীলেখা দাশগুপ্ত ইংলিশের টিচার, সর্বাণী রায় উনি বাংলার, সর্বাণী ভট্টাচার্য উনি ইকোনমিক্সের, ধ্রুবজ্যোতি দাশগুপ্ত উনি পলিটিক্যাল সায়েন্সের। ওনাদেরকে নিয়ে আমাদের কলেজ শুরু হলো। হয়। কলেজের প্রথম ক্লাস হয়েছিল সেই সময়ে স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য গাঁও পঞ্চায়েত সভাপতি থাকার সুবাদে আমরা গাঁও পঞ্চায়েত অফিসে কলেজের প্রথম ক্লাস শুরু করি। আচ্ছা। তো সেখানে কিছুদিন করার পর আমরা শিফট করলাম কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যেটা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে। তো একটা কলেজ চালাতে গেলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টাকা পয়সার প্রচুর দরকার। প্রচুর দরকার। হ্যাঁ। তো সেই টাকা পয়সা কোথা থেকে আসবে? আমরা কিছু মানুষের থেকে সংগ্রহ আরম্ভ করলাম, বাজার থেকে সংগ্রহ আরম্ভ করলাম। যেমন এখানকার পেঁচাচড়া বাজার, হুম, সেখানেও আমরা প্রতি রবিবারে কালেকশনে যেতাম। এই বৃষ্টি বাদলের মধ্যে হুম, সুকুমার ভট্টাচার্যের নেতৃত্বে আমরা কালেকশন করেছি। এভাবে চলল 1 বছর। কিছুদিন মধ্যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ক্লাস স্থানান্তরিত করে আমরা কালাইন বাজারে হুম, একটা ভাড়া গড়েও নিয়েছেন class? নিয়েছি। আচ্ছা, তৎকালীন প্রিন্সিপাল দায়িত্বে ছিলেন ধ্রুবজ্যোতি দাশগুপ্ত, আচ্ছা। উনি শিলচরের। শিলচরে। উনি বর্তমানে কর্মরত আছেন বদরপুর কলেজে, ডেফিসিট কলেজে চান্স পেয়ে উনি চলে গেছেন। আচ্ছা। পলিটিক্যাল সায়েন্সে এখনো বোধহয় আছেন, ঠিক এখনকার কথা বলতে পারবো না, তবে সম্ভাব্য উনি এখনো আছেন। আচ্ছা। যাই হোক, তো পরবর্তীতে এখানে আরো অন্যান্যরা এলেন, চলছে। তো আমাদের মাথায় তো চিন্তা আছে যে কলেজকে কিভাবে নিজস্ব জায়গায় নিয়ে যাব, হুম, কলেজকে কিভাবে তার সরকারিকরণ করব। হুম,
ঠিক সেই সময় কলেজের গভর্নিং বডির পুনর্নির্বাচন হলো আচ্ছা এবং পুনর্নির্বাচনের সময় আগের যে বডি ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে নতুন বডি তৈরি হয়েছে। সালটা হলো 1993 মে মাস। আচ্ছা, 1 বছর পর। ঠিক তারিখটা আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো তখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন স্বর্গীয় বীরেন্দ্র চক্রবর্তী মহাশয়, শিক্ষক ছিলেন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের, আচ্ছা এবং সম্পাদক মনোনীত হলেন স্বর্গীয় তপন চক্রবর্তী মহাশয়। আচ্ছা উনি বদরপুর কলেজের, নবীনচন্দ্র কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন। ওনার নেতৃত্বেই কলেজটা প্রথম দিকে ধাপে ধাপে অনেকটা এগিয়ে গেছে। আমরা কালেকশন করি, কলেজ চলে। এখানে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে এই কালেকশনের ব্যাপারে কালাইনের লোকরা, কালাইনের ব্যক্তিরা তো দিয়েছেনই, উপরন্তু জলালপুর, দিগরখাল, কুমড়া, আমি নাম উল্লেখ করলে কতজনের নাম উল্লেখ করব, যাদের করব না ওনারা খারাপ পেয়ে যাবেন, তাই নাম উল্লেখ এখানে করছি না। আচ্ছা আচ্ছা। কিন্তু ওইসব জায়গার লোকরা দান করেছেন, ওনাদের অবদান আছে। আচ্ছা, যেটা আমি সাক্ষী। আচ্ছা। বিহাড়ারও আছে। আচ্ছা, এদিকে বিহাড়া, কাঠিগোড়া এসব এলাকারও আছে, কালাইনের তো আছে। আচ্ছা। তো এভাবে চলছে। আমাদের জায়গার প্রয়োজন, জায়গা কোথায় পাবো? তখন বর্তমান যিনি জায়গা দাতা, উনাকে আমরা গিয়ে প্রপোজ করি আপনি জায়গা দিন। আচ্ছা। তো সেটা অনেক কাহিনী, অনেক ঘাত প্রতিঘাত এসছে। ওনারা প্রথমত জায়গা দিতে রাজি ছিলেন না, কারণ ওনাদের সঙ্গে পূর্ববর্তী যে গভর্নিং বডি কলেজের ছিল, ওরা বিভিন্ন ধরনের অসন্তুষ্টিমূলক ব্যবহার করেছেন ওদের সঙ্গে। তো যাই হোক, আমরা ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। এরপর ওনারা 4 বিঘা জায়গা দিলেন। সালটা 1994, মাসটা হবে জুন মাস, তারিখটা আমার মনে নেই। এরপর আমরা ধীরে ধীরে ওই জায়গাতে একটা সেমি পার্মানেন্টও বলা যায় না, টোটালি টেম্পোরারি বলা যায়, একটা ঘর বানিয়ে আমরা সেখানে গেলাম। ক্লাস সেখানে শিফট করলাম। বাঁশ বেতের ঘর, উপরে টিন, এবং জায়গাটাও ছিল অনেকটা জলে ডুবা কিংবা জলাশয় পূর্ণ। আচ্ছা, জলে ডুবা ঠিক বলা যাবে না, জলাশয় পূর্ণ। তো আমরা সেখানে রাস্তা তৈরি করালাম। আমাদেরকে সাহায্য করেছেন স্থানীয় যে এসএসবি যারা একটা গ্রুপ আছে, ওনারা এসে কাজ করেছেন, স্থানীয় বাসিন্দারা কাজ করেছেন, আমরাও কাজ করেছি, সবাই মিলে রাস্তা বানিয়ে ঘর তো হলো, ক্লাস চললো। এরপর আমরা কলেজের কালেকশন শুরু করলাম। আমাদের এই ন্যাশনাল হাইওয়ে দিকে নাইট সুপার চলাচল করে, সেই নাইট সুপার থেকে আমরা অন্তত 4 লক্ষ টাকা কালেকশন করেছি টোটাল। একদিনে নয়, সেটা 2 বছরে হবে। আচ্ছা। এবং লটারি, কলেজের জন্য লটারি করেছি, সে থেকেও কলেজের ইনকাম হয়েছে। এভাবেই প্রথম দিকে চলছে। এরপর দেবজ্যোতি দাশগুপ্ত যখন চলে গেলেন, প্রিন্সিপালশিপ ছেড়ে উনি অন্যত্র বেটার চান্স পেয়ে চলে গেলেন। আচ্ছা। তখন সেখানকার প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হলো, নামটা সঠিক আসছে না আমার, সাম ভট্টাচার্য। আচ্ছা। যাই হোক, এভাবে টেম্পোরারি ভাবে 2 মাস 6 মাস প্রিন্সিপালশিপ করে আমরা ডক্টর ভক্তিমাধব চট্টোপাধ্যায়, বরাকবেলির একজন পণ্ডিত লোক ছিলেন, উনাকে তপন চক্রবর্তী উনাকে এনে আমাদের প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছিলেন, এবং উনি ওনার প্রিন্সিপালশিপেই কলেজটা একটা আলাদা মর্যাদা পেয়েছে। আচ্ছা। আমরা যখন কলেজটা শুরু করি তখন শিলচরে ইউনিভার্সিটি ছিল না। আচ্ছা।
শুরুতে গুয়াহাটি ইউনিভার্সিটি ছিল। গুয়াহাটি ইউনিভার্সিটি। আমাদের প্রথম ব্যাচের ছাত্র, আমি দু একজনের নাম এখানে উল্লেখ করছি, যেটা গর্বের বিষয়। হ্যাঁ হ্যাঁ প্রজিত দাস, ও আছে এখন এলপি স্কুলের টিচার, আচ্ছা ব্রাহ্মণ গ্রামেরই। ব্রাহ্মণ গ্রামের। আচ্ছা একজনেরই নাম আমি বলছি, আচ্ছা প্রথম ব্যাচের স্টুডেন্ট, আচ্ছা এবং হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট এট দ্যাট টাইম ইন দ্য কলেজ। ওকে তো আমরা বদরপুর কলেজের মারফতে পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা এরপর 1994 ইংরেজিতে যখন আসাম ইউনিভার্সিটি এস্টাবলিশড হলো, হ্যাঁ ওদের কাজ শুরু হলো 1995-তে। ফার্স্ট পরীক্ষা কন্ডাক্ট করলো আসাম ইউনিভার্সিটি। আচ্ছা এট দ্যাট টাইম আমাদের প্রথম যে ব্যাচটা Batch ছিল। ওরা বেরিয়ে গেছে। আচ্ছা 92, 93, 94 3 ইয়ার্স ডিগ্রি কোর্স ওরা অলরেডি ফাইনাল দিয়ে চলে গেছে। 95-এ আমরা প্রথম ব্যাচ আমাদের আসাম ইউনিভার্সিটিতে, দ্বিতীয় ব্যাচ আসাম ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষায় বসালাম। আচ্ছা তো বদরপুর আসা যাওয়া স্টুডেন্টদের অসুবিধার খাতিরেই আমাদের কালাইন কলেজ করা। হ্যাঁ হ্যাঁ আবার পরীক্ষার জন্য সেই বদরপুরে যেতে হবে, সেই তো একটা সমস্যা। সমস্যা থেকেই যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সেন্টার পেয়ে গেলাম আমাদের এই সত্যরঞ্জন কলেজে, বাহ এই নন প্রভিন্সিয়ালাইজড টোটালি ভেঞ্চার স্টেজে। হ্যাঁ এবং সেখানে যথারীতি পরীক্ষা চললো 95, 96। এদিকে তো কলেজের অফিসিয়াল যেটা প্রোগ্রেস, সেদিকেও আমরা ছুটাছুটি করছি। হ্যাঁ আমি নিজে অনেক দিন গুয়াহাটি গিয়েছি, হুম, অনেক দিন গিয়েছি। তো আমরা 1999-এ আমরা পেলাম কনকারেন্স, আচ্ছা কলেজের ফার্স্ট কনকারেন্স, যেটা সরকারের প্রথম প্রাথমিক স্বীকৃতি ধাপ বলা যায়। আচ্ছা তো এখানে ফিনান্সিয়াল কোনো লাইবিলিটি সরকার নেয়নি, শুধু একাডেমিক স্বীকৃতিটা দিয়েছিল। দিয়েছিল আচ্ছা বাই দিস টাইম তপন চক্রবর্তীও সেক্রেটারিশিপ থেকে চলে গেলেন, এলেন সুশান্ত নাথ। ওই পিরিয়ডে, আচ্ছা উনার পিরিয়ডেই আমরা প্রথম কনকারেন্স পেয়েছি। আচ্ছা এরপর 2021-এ আমরা ফাইনাল কনকারেন্স পেয়ে গেছি। সাবজেক্ট আমাদের ছিল ইংলিশ, বাংলা কম্পালসারি, ইলেকটিভ ছিল বাংলা, মণিপুরি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, হুম অ্যারাবিক, ফিলসফি। এইসব সাবজেক্ট যেভাবে আসাম ইউনিভার্সিটি আমাদেরকে পারমিশন দিয়েছিল, দিয়েছিল ঠিক সেইভাবে আসাম সরকারও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ তো 2001 থেকে আমরা ফাইনাল কনকারেন্স পেলাম। এদিকে সরকার আমাদেরকে একটা বাৎসরিক ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট কলেজকে দেওয়া শুরু করলো। আচ্ছা সেটা ধরুন মাসে টিচারদের 8,000, নন টিচিং এর 4,000, এরকম করে বছরে এককালীন আচ্ছা ধরুন 1 লক্ষ টাকা কিংবা 95,000 কিংবা 1,10,000 এভাবে দিত দিত। আচ্ছা এভাবে 5-7 বছর দিয়েছে। হুম, তো কিছুটা হলেও আমাদের তখন একটু মানে হয়েছে আর কি। জল মুখে দেওয়ার মতো হুম, সুযোগ হয়েছে। এরপর আমরা ধীরে 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 চলছি। তখন প্রিন্সিপালের দায়িত্ব নিলেন বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন, ডক্টর বিজিত গোস্বামী মহাশয়। আচ্ছা উনি প্রিন্সিপালের দায়িত্ব নিলেন এবং দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন, যাচ্ছেন বর্তমানেও আছেন। 2012 সনে হুম, আমরা শুনলাম কলেজ ডেফিসিট দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আচ্ছা তখন আমরা তড়িঘড়ি সমস্ত কিছু আমাদের তো সবকিছু প্রস্তুত ঠিক ছিল, হ্যাঁ, হ্যাঁ, আছেই, হ্যাঁ তবু আবার সেগুলাকে রিভাইজ করে আমরা সাবমিট করলাম। হুম, যথারীতি 2013 সালে যে মাননীয় সরকার আমাদেরকে প্রভিন্সিয়ালাইজ দিয়েছেন, অনেকগুলো 137টা কলেজ প্রভিন্সিয়ালাইজড হয়েছিল তখন, সেখানের মধ্যে আমরাও পেলাম। তো 1 জানুয়ারি থেকে আমাদের এফেক্ট ছিল, কিন্তু আমরা সেই খবরটা পেয়েছি 14 ফেব্রুয়ারিতে। আচ্ছা এবং এই 1 বছরের
মাইনে আমরা পেয়েছি, সকলেই এককালীন পেয়েছি, সরকার দিয়েছেন আমাদেরকে। আচ্ছা তো এভাবে চলছে। স্টাফও অনেক নতুন স্টাফ এসেছেন, আচ্ছা যেহেতু প্রভিন্সিয়ালাইজড কলেজ। হ্যাঁ হ্যাঁ বর্তমানে আমি যতদিন ছিলাম কলেজের এডুকেশনে স্টাফ ছিলেন, এডুকেশন ডিপার্টমেন্ট না, মানে টিচিং স্টাফ আচ্ছা ছিলেন 19 জন, এবং নন টিচিং যারা ইনক্লুডিং প্রিন্সিপাল হুম আরো 13 জন। আচ্ছা এই হলো কলেজের টোটাল স্টাফ, 19 আর 13 32 জন। আচ্ছা এই নিয়ে কলেজ প্রভিন্সিয়ালাইজড হয়েছিল। হুম এরপর তো চললো, আমরা সরকারের নির্দেশ অনুযায়ী এই ন্যাক ন্যাক বলে, হ্যাঁ, হ্যাঁ। মানে ন্যাশনাল এগ্রিগেটেশন একটা ইয়ে আছে সরকারের, যে সেটা করাতেই হবে। হ্যাঁ হ্যাঁ করাতে হয়। মানে কলেজের মান, হুম কলেজের মান কিভাবে আছে। তো ওই ন্যাক আমার চাকরির পিরিয়ডে আর সম্ভব হয়নি, আচ্ছা কিন্তু আমি রিটায়ার্ড করার পরে ন্যাক হয়েছে। হয়েছে। আমিও সহযোগিতা করেছি পুরোদমে, আচ্ছা যে ধরনের যা লাগে ওনারা টাইম টু টাইম আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি ওনাদেরকে যতটুকু পারি সাহায্যের চেষ্টা হ্যাঁ। করেছি, সাহায্য করেছি। কলেজ যথারীতি নেকের একটা গ্রেডও পেয়ে গেছে, যদিও গ্রেডটা পুরো সি গ্রেড। হুম যাই হোক, সি গ্রেড হলেও সেটা মন্দ নয়, হুম। আগামীতে বি পাবে, এ পাবে, হ্যাঁ, এ এটা পাবে। আমি আশা রাখছি। আর এভাবেই চলছে আর কি। আচ্ছা, তো আপনারা শুনতে পারছেন, মানে এত ভালো লাগছে যেখানে এত অঞ্চলের বাচ্চাগুলো, যেখানে এতদিন ধরে উনি বলছিলেন যে ফার্স্ট ব্যাচ কত শুনে হবে, ফাইনাল দিয়েছে 94। 94-এ, তো এখন ওরা চাকরি পেয়েছে। আহ, অনেক আনন্দের হ্যাঁ, কলেজের বিষয় অনেক সেটা। কলেজের অনেক- অনেক স্টুডেন্ট এখন ম্যাজিস্ট্রেটও আছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ তো- মৃদুল কান্তি চক্রবর্তী একটা ছেলে বিহারার, উনি এখন ম্যাজিস্ট্রেট আছে ইয়েতে, ত্রিপুরা স্টেটে। আর তো উকিল, প্রচুর উকিল আছে, মাস্টার, প্রচুর মাস্টার আছে। হ্যাঁ আনন্দ হয় দেখতে হ্যাঁ, ওদেরকে। আনন্দ হয়, স্বাভাবিক আনন্দ হওয়ারই কথা। হুম। যাই হোক, আমরা অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, এখন যেটি হলো মানে কালচারাল দিক থেকে কতটুকু উন্নতি হয়েছে কলেজের? দেখুন, একটা প্রতিষ্ঠান হলে তার কতকগুলো সাইট থাকতেই হবে। হ্যাঁ, থাকতেই হবে। হ্যাঁ, যেমন আমি এখানে আগে কিছু কথা আমার মিসিং হয়ে গেছে, আমি এখন বলছি। হুম যেমন কালচারাল আপনি বলছেন, কালচারাল তো থাকবেই, সেটা তো স্বাভাবিক। হুম ছাত্রদের রুচি হুম বা ছাত্রদের যেটাকে ডিমান্ড বলে, হুম। সেটা থেকেই যায়। থেকেই যায়। আর আমাদেরও ইচ্ছা সেটা হোক, লেখাপড়ার সাথে ছাত্ররা, বাচ্চারা কালচারাল দিক থেকে অগ্রসর হোক, হুম স্পোর্টসের দিক থেকে অগ্রসর হোক, সেটাও আমরা চাই। স্পোর্টসেরও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরঞ্জাম আছে কলেজে, আচ্ছা কালচারাল তো আছে কলেজে। 2-3টা ফাংশন হয় প্রতি বছর, রেগুলার যেগুলা হয় আর কি, আচ্ছা কালচারাল ফাংশন, এবং স্পোর্টস হয়। আসাম ইউনিভার্সিটি খেলাধুলা কন্ডাক্ট করে, আচ্ছা আসাম ইউনিভার্সিটিতেও কলেজের টিম যায় আমাদের কলেজ, আচ্ছা যদিও কোনোবারে কৃতকার্য হতে পারেনি, আচ্ছা কিন্তু অংশগ্রহণ করে সেটাই করেছে। ইয়ে। হ্যাঁ এরপরে কলেজে আপনার ইয়ে আছে, এই সেটা আমি থাকতেই আমাদেরই উদ্যোগে হয়েছিল এনসিসি। এনসিসি। হ্যাঁ, হ্যাঁ এনসিসি, সেটা আমরাই ইনিশিয়েটিভ নিয়ে এনেছিলাম, যে এনসিসিতে ছাত্রদের ভবিষ্যতের আরেকটি ধাপ, রাস্তা, আরেকটি রাস্তা, হয়ে যায়। পথ হবে। হ্যাঁ যে ছেলেরা এনসিসি সি গ্রেড পেয়ে যাবে, হ্যাঁ ওরা বি গ্রেড, সি গ্রেড ডিফেন্সে পেলে ওরা চাকরি ডিফেন্সে ফার্স্ট প্রেফারেন্স। হ্যাঁ এরপরে ইয়ে আছে আপনার কলেজে, কি বলে, আরেকটা, কম্পিউটারের কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার কম্পিউটার এডুকেশন আছে। তারপর আরেকটা কি বলে, লাইব্রেরি তো আছেই। যাই হোক, আমার মনে পড়ছে না, আরেকটা আচ্ছা, তো ইউনিট মানে আছে। এখানে কি শুধু আর্টস টিম নাকি? আর্টস টিম, হ্যাঁ। তো বর্তমানে তো দেখা যায় যে সব স্কুল বা কলেজ, সব জায়গায় সায়েন্স, আর্টস, কমার্স তিনটেই থাকে, দেখুন, কিন্তু সায়েন্সের অনেকেই অনেকবার সায়েন্স স্ট্রিম চালু করার জন্য
বলেছিলেন বা আমরাও ইনিশিয়েটিভ নিয়েছিলাম, হুম কিন্তু প্রথমত সায়েন্স স্ট্রিম খুলতে গেলে অনেক টাকার প্রয়োজন। সায়েন্সের যে ল্যাবরেটরি হুম বর্তমান বাজারে, সেটা তো অন্তত 50 লক্ষ টাকার ব্যাপার। হুম হুম তো টাকা মেজর না, হুম টাকা হয়তো হয়ে যাবে, কিন্তু মানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে র মেটেরিয়ালস প্রথম আপনাকে দেখতে হবে। দেখতে হবে। ঠিক ঠিক সেই রূপ আমাদের সায়েন্স স্ট্রিম চালু করতে গেলে হায়ার সেকেন্ডারি লেভেলে কতটা স্কুলে সায়েন্স আছে সেটা আমাদেরকে প্রথম দেখতে হবে। হুম বা প্রতি বছর কতটা স্টুডেন্ট আমাদের এই যে কাটিগোড়া কনস্টিটিউয়েন্সিতে ফিডার 5টা হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, হুম এই রিসেন্টলি হয়তো আরো 1-2টা হয়েছে। হয়েছে। হ্যাঁ তো এই হায়ার সেকেন্ডারি 5টার মধ্যে আমি যতটুকু জানি 2টাতে সায়েন্স স্ট্রিম আছে, কালাইন আচ্ছা। হায়ার সেকেন্ডারি এবং বিহাড়া। সেই 2টা হায়ার সেকেন্ডারিতে কতটা স্টুডেন্ট প্রতি বছর বেরোচ্ছে, হুম প্রথমত সেটা দেখতে হবে আমরা কত স্টুডেন্ট পাবো। হুম আহ, হয় আপনারা অনেকেই বলবেন যে সায়েন্স স্ট্রিম করলে বাইরের থেকে আসবে, হুম কিন্তু সেটা কতখানি সম্ভব হবে? অনেক এটা একটা প্রাইভেট স্কুলে সায়েন্স আছে। বর্তমানে কিছু প্রাইভেট স্কুলে হ্যাঁ, সায়েন্স বর্তমানে স্ট্রিম আছে। খুলছে, বর্তমানে হয়তো সম্ভব হলে হতে পারে। হুম কারণ একটা স্ট্রিম খুললে পরেই অনেক খরচা বেড়ে যায়। হুম যেমন ধরুন স্টাফ, অন্তত 6-7জন স্টাফ লাগবে, স্টাফের। এদেরকে তো মিনিমাম একটা গাড়ি ভাড়ার ইয়ে দিতে হবে। হুম তো এগুলো আসবে থেকে স্টুডেন্ট থেকে আসবে। হুম তো স্টুডেন্ট যদি আমাদের এনরোলমেন্ট হয় হুম তাহলে সায়েন্স স্ট্রিম অবশ্যই হবে, খোলা যেতে পারে। অবশ্যই হবে। তো আচ্ছা। এখন কিছুটা ওই যে আপনি বললেন প্রাইভেট স্কুলের সুবাদে কিছু স্টুডেন্ট বেরোয় সায়েন্সের, হুম হয়তো এখন খোলার সম্ভাবনা। আচ্ছা, তো আপনারা কি এই মানে সায়েন্স কে নিয়ে কি কোনো কাজ চালাচ্ছেন নাকি আপাতত? স্কুলে কলেজে সায়েন্সের ব্যাপারে আলোচনা চলছে। আমি যতটুকু শুনেছি আলোচনা হয়েছে, কিছু নেতৃবর্গের সঙ্গেও আলোচনা হয়েছে। আমি নাম উল্লেখ করছি না এখানে। আচ্ছা আচ্ছা, ওনারাও আশ্বাস দিয়েছেন যে সায়েন্স স্ট্রিম হবে, খুব তাড়াতাড়ি খুব হবে। তাড়াতাড়ি হবে। আচ্ছা, যাই হোক, তো আপনি একটা দীর্ঘ জীবন আপনার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানেও আছেন। হুম। আচ্ছা, বর্তমানে আপনি অবসর নিয়েছেন, এখনো কি আপনার দায়িত্ব অতটাই আছে নাকি একটু কমে গেছে? না, দায়িত্ব বলতে এখন দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে অনেক আচ্ছা। দিক থেকে। কিভাবে আমি একটু উল্লেখ করছি, যেমন কলেজের কোনো কাজে প্রয়োজনে তো আমাকে ওনারা যেতেই বলেন, হয়। আমি যাই। আর অন্যান্য পারিপার্শ্বিক অনেক দায় দায়িত্ব এসে পড়েছে। এসে পড়েছে। যেহেতু আমার মানসিকতা আমি সমাজের কিছু করব, হ্যাঁ। সেই হিসাবে কেউ আমাকে ডাকলে আমি যাই এবং দায়িত্ব দিলে সেটা আমি পালন করি। আচ্ছা। যেমন খেলাধুলা বলুন, হ্যাঁ হ্যাঁ বা কোনো স্কুলের সমস্যা, হ্যাঁ। বা কোনো অন্যান্য প্রতিষ্ঠান যেমন দেবতা স্থান এইসবে হ্যাঁ, হলে হ্যাঁ। যাই, বা কোনো রাজনীতিতেও কেউ যদি কোনো সময় ডাকে তাহলে যাই। বর্তমানে আমি কাঠিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা সাধারণ সম্পাদক, আচ্ছা আচ্ছা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের এবারের সেন্টার কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা। এভাবে দায়িত্ব দেন আর কি, আমি আচ্ছা। যতটুকু সম্ভব পালন করার তো চেষ্টা করি। বর্তমানে মোটামুটি কলেজে স্টুডেন্ট সংখ্যা নেয়ার অ্যাবাউট 700 700 হবে, একেবারে অনলি কম আর্টস নয়। স্ট্রিম। আর্টস স্ট্রিম। তো আপনি যেহেতু 2-3 বার রাজনীতি রাজনীতি উচ্চারণ করলেন, তো রাজনীতি সম্পর্কে একটু জানতে চাই। বর্তমান সময়ে আপনি কোন দলের সঙ্গে যুক্ত আছেন বর্তমান সময়ে? আমি যুক্ত বলতে, আমি আগে বলেছি যে আমার চাকরি লাইফের আগে হুম আমি যখন কালাইন হায়ার সেকেন্ডারি পড়ি, হ্যাঁ তখন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের গেম সেক্রেটারি আমি ছিলাম, বিদ্যার্থী মোর্চা, যেটা বিজেপির ছাত্র সংগঠন। সংগঠন। সেই সংগঠন থেকে আমি ইলেক্টেড ছিলাম। আচ্ছা, Yes. বিজেপির সদস্য তো আপনি। এখানেই আমি আছি, আচ্ছা। বর্তমানেও আছি। বর্তমানে সক্রিয় কোনো ভাবে জড়িত না হলেও হ্যাঁ
যখন আমাকে ডাকা হয় আমি যাই আচ্ছা, এবং সদস্য ওই দলের। হিসাবে কাজ করেন। যাই হোক, তো আপনাকে আপনাকে যদি বলা হয় বা জনসাধারণের যদি ডিমান্ড থাকে, আপনি পঞ্চায়েত হয়ে খেলুন, একবার আমাদেরকে সেবা করুন, তো আপনি কি এটাতে চাইবেন নাকি সরে যাবেন? কোনটা করবেন? অবশ্যই অবশ্যই করব। আচ্ছা এখন যদি ভগবান আমাকে সুস্থ রাখেন, আচ্ছা আমি আমার সমস্ত জীবনই আমি সমাজ সেবা করতে চাই, আচ্ছা। আগেও বলেছি। আর এভাবে যদি জনগণের কোনো সেবার সুযোগ পাই হ্যাঁ, তাহলে কেন করব না, আমি করব। আচ্ছা। যাই হোক, সামনেই তো ইলেকশন আসছে, আমরা কি কোনো কিছুতে আপনাকে পাবো নাকি দেখতে? সেটা সময়ের অপেক্ষা, বা জনগণ চাইলে অবশ্যই আচ্ছা, পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা বর্তমান যারা কলেজে পড়াশোনা করে বা এত অঞ্চল মানুষের লাগে, স্পেশালি আমিও আছি একজন, আহ অনেক কিছু জানা গেল স্যারের কাছ থেকে। কারণ আমরা জানি যে একটা কলেজ আছে, কিন্তু তার মূলে কতটুকু কতটুকু মানুষের পরিশ্রম আছে, কতটুকু মানুষের দায় দায়িত্ব আছে, কতটুকু তারা বলিদান করছেন, আত্মত্যাগের ফলে আজকের এমন একটা জায়গায় আমরা পৌঁছতে পারছি, যেটা আমরা স্যারের মুখ থেকে একটু আগেই শুনলাম। আজকে 2013-তে এটা সরকারিকরণ হয়েছে, কিন্তু এর আগে কিন্তু একজন মাস্টারের স্যালারি দেওয়া কতটুকু কষ্ট হয়েছে, এটা আমরা স্যারের কাছ থেকে শুনলাম। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক স্কুল কলেজ তো আছেই, কিন্তু এর মধ্যেই আমরা কালাইন এসআর কলেজটা একেবারেই কিন্তু পিছিয়ে আমরা নয়। কোনো কোনো সময় ইন্টারেস্টে টাকা এনেও স্টাফ পেমেন্ট করেছি। আচ্ছা, তো এইভাবে। কতটুকু মানে থাকতে পারে যে ইন্টারেস্টে টাকা নিয়ে স্টাফটারের স্যালারি দেওয়ার, আপনারা ভাবতেই পারবেন। বিশেষ করে বর্তমান যদি কোনো স্টুডেন্টরাও দেখিয়ে থাকো, তোমরা অন্তত পক্ষে এই জিনিসটা বুঝতে পারবে যে কতটুক মেহনত, পরিশ্রম, ত্যাগের ফলে আজকের এসআর কলেজ একটা জায়গায় পৌঁছতে পারছে। যাই হোক, স্যাররে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথাগুলা, এত তত্ত্বপূর্ণ কথা জানানির লাগিয়া, এবং আবারও ধন্যবাদ জানাই। এবং আমরা সঙ্গে থাকবা, এভাবেই আমরা তথ্যমূলক কিছু কিছু কথা আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করবো। আমরা পেজটারে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।